আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো যে আজকে আমাদের পরীক্ষণ হলো, পরীক্ষণের নাম হলো ইলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় ও ছোট সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম করতে হবে। গত ক্লাসে আমরা কি করছিলাম? গত ক্লাসে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা একটা সফটওয়্যার তৈরি করছিলাম। তো দেখি গত ক্লাসের সফটওয়্যারটা আমার কাছে আছে কিনা, যে দেখি এইটা না, এটা না। হ্যাঁ, দেখো যে এরকম একটা, এটা কি সি ভাষা লিখে আমরা একটা সফটওয়্যার তৈরি করেছিলাম। এই ভাষাটার নাম কি কেউ বলো একজন? এই ভাষাটার নাম কি? এই যে আমরা যেগুলো লিখছি, এইটা কি কোনো উপন্যাস, গল্প, কবিতা না কি লিখছি বলো? এটা কি লিখছি কেউ একজন বলো? এটা সি ভাষা দিয়ে, হ্যাঁ সি ভাষা দিয়ে কোডিং করে আমরা একটা সফটওয়্যার তৈরি করছিলাম গত ক্লাসে। সেই সফটওয়্যারটা কি করতে পারছিল? সেই সফটওয়্যারটা বা সেই প্রোগ্রামটা কি করতে পারছিল? সেই প্রোগ্রামটা যে একটা ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া ছিল, হাইট আর ওয়াইড দেওয়া ছিল, তাই না? ভূমির মান দেওয়া ছিল আর উচ্চতার মান দেওয়া ছিল। এটাকে আমরা ক্যালকুলেশন করার জন্য একটা আমরা প্রোগ্রাম তৈরি করছিলাম বা সফটওয়্যার তৈরি করছিলাম। সেই সফটওয়্যার যেখানে আমি ধরো করছিলাম কি, ধরো 40-45 দিলাম, তারপরে কি 20 দিলাম, দিয়ে আমি ইন্টার চাপলে ও রেজাল্ট দেখাতে পারলো কি এরিয়া সমান এত। তো সি ভাষা দিয়ে এরকম একটা সফটওয়্যার আমরা তৈরি করছিলাম সি ভাষা দিয়ে। তো এটা ছিল ইনপুট আউটপুটের একটা প্রোগ্রাম, যে আমরা কারো কাছ থেকে ইনপুট নিব, কারো কাছ থেকে ইনপুট নিয়ে আমরা আউটপুট দেখাবো, এরকম একটা প্রোগ্রাম ছিল, তাই না? আর আজকে আমরা কন্ডিশনাল প্রোগ্রাম করব। কন্ডিশনাল প্রোগ্রাম বলতে যে আমরা যেরকম কোনো কন্ডিশন থাকে না, এরকম ধরো ইংরেজি গ্রামারের ভিতরেই আমরা করছি, বা এরকম একটা শর্ত থাকবে যে যদি এই কাজটা হয় তাহলে এই কাজটা হবে। যেরকম আমি যদি সকালে ঘুম থেকে উঠতে পারি, হ্যাঁ, যদি 7টার ভিতরে ঘুম থেকে উঠতে পারি, তাহলে আমি তোমার সাথে 7টায় দেখা করব। তো এটা একটা শর্ত, যদি আমি ঘুম থেকে উঠি আর যদি ঘুম থেকে না উঠতে পারি তাহলে কি দেখা করা হবে বলো? ঘুম থেকে যদি না উঠতে পারি তাহলে দেখা করা হবে? হবে না। তাহলে আমার ঘুমের উপরে নির্ভর করছে যে সকাল 7টায় যদি আমি উঠতে পারি তো আমি তোমার সাথে যে দেখা করব। তো এরকম আজকে শর্ত সাপেক্ষে প্রোগ্রাম, যে আজকের প্রোগ্রামটা আমরা কি করব? আজকের প্রোগ্রামটা এইটা প্রোগ্রাম যে ইলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা ও ছোট সংখ্যা, আচ্ছা আমরা ছোটটা বাদ দিয়ে আপাতত আমরা বড় সংখ্যা নির্ণয় করব। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আমাদের লিখতে হবে। মোট কথা একটা সফটওয়্যার তৈরি করতে হবে। সফটওয়্যার তৈরি করার জন্য আগে অ্যালগরিদম করে নিতে হবে আর ফ্লোচার্টও করে নিতে হবে। ফ্লোচার্ট করার পরে অ্যালগরিদম, ফ্লোচার্ট দেখে দেখে আমরা সি প্রোগ্রামটা লিখব। সেই প্রোগ্রামটা কি করতে পারবে? তিনটা সংখ্যার মধ্যে আমরা ইউজারের কাছ থেকে তিনটা সংখ্যা নিব। সাপোজ ইউজার দিল 100 দিল, তারপরে 200 দিল, 300 দিল, তাহলে কোনটা বড়, আসলেই কোনটা বড়, যে 100 বড়, 200 বড় না 300 বড়, সেই বড় সংখ্যাটা আমরা নির্ণয় করে দিব। এমন একটা ক্যালকুলেটর বানাবো বা এমন একটা সফটওয়্যার বানাবো, সে কি করতে পারবে? তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় সংখ্যা ও বলে দিবে যে এইটা বড় সংখ্যা। এই বড় সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের একটা আজকে সফটওয়্যার তৈরি করতে হবে সি ভাষায় কোডিং করে। তো চলো আমরা সেই কাজটাই এখন করি। তো একটু লক্ষ্য করো, সেই কাজটা করার জন্য আমাদের এই স্টেটমেন্টগুলি ব্যবহার করতে হবে। ইফ, ইলস ইফ এবং ইলস,
এই 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 কয়েকটা কিওয়ার্ড ব্যবহার করে আমাদের কিন্তু প্রোগ্রামটা করতে হবে। তো আমি আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবা, তাছাড়া কিন্তু পারবা না। মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে এবং করতে হবে। তো আমরা এই প্রোগ্রাম করার আগে এই প্রোগ্রামটা কিভাবে গঠন করতে হয় তার সিনট্যাক্স অর্থাৎ গঠন প্রণালীটা আমরা আগে একটুখানি শিখে নিব, কিভাবে গঠন করতে হয়। তো আমরা ইফের গঠন আমি অতদূর যাব না, এগুলি তোমরা বইয়ে আশা করি পড়ছো, অবশ্যই পড়া উচিত। আমরা প্র্যাকটিক্যাল করছি, বই পঞ্চম অধ্যায় শেষ করে এসেই এই প্র্যাকটিক্যালটা করা উচিত। তো আমি ধরেই নিলাম যে তোমরা পড়ছো। তো ইফের সিনট্যাক্স পড়তে হবে, ইলস ইফের সিনট্যাক্স পড়তে হবে। পড়ে আসার পরে এই প্র্যাকটিক্যালটা তোমরা ভালো বুঝতে পারবা। মূলত এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলি কি? প্র্যাকটিক্যাল ক্লাসগুলি আমরা যখন শেষ করছি, পঞ্চম অধ্যায় শেষ হয়ে গেছে আমাদের, আমরা ইফ বুঝি, ইলস ইফ বুঝি, ইলস বুঝি। তো এগুলি বুঝে আসার পরে প্র্যাকটিক্যালটা করা উচিত। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই প্রোগ্রামটার গঠন কিভাবে হয় একটুখানি আমরা আলোচনা করে আমরা এই এক্সপেরিমেন্টটা করতে যাব। আচ্ছা, তো আমরা সিনট্যাক্সটা একটু লিখি যে এইটার সিনট্যাক্স বলতে গঠন কেমন হয়, এই ইফ ইলস ইফ ইলস এর গঠনটা কেমন হবে। তাহলে আমরা লিখি সিনট্যাক্স। প্রথমে আমরা কি করব, ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। ইফের পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন থাকবে, ইফের ভিতরে কন্ডিশন থাকবে, CONDITION কন্ডিশন। তো ইফের পরে একটা কন্ডিশন অবশ্যই থাকবে। কন্ডিশনটা যদি রাইট হয়, যদি সত্যি হয়, তাহলে আমরা বডির ভিতরে যাব। বডির ভিতরে বলতে আমি প্রোগ্রামের ভিতরে ঢুকতে পারবো। যদি সিনট্যাক্সটা রাইট হয় তাহলে আমরা প্রোগ্রামের ভিতরে ঢুকতে পারবো। তাহলে এটা আমি লিখে দিলাম যে একটা ব্লক তৈরি করব, এই ব্লকের ভিতরে ঢুকতে পারবো, BLOCK, ব্লক 1 এ ঢুকতে পারবো। যদি আমার কন্ডিশনটা রাইট হয় তাহলে আমি ব্লক 1 এ ঢুকতে পারবো। তো ব্লক 1 কেন দিলাম, যে এটা অনেকগুলি কাজ একসাথে কিন্তু করতে পারবে, অনেকগুলি কাজ একসাথে করতে পারবো। সেই জন্য আমি বলে দিলাম যদি ইফের কন্ডিশনটা রাইট হয় তাহলে আমরা কোথায় ঢুকবো, ব্লক 1 এ ঢুকবে। এছাড়া যদি রাইট না হয় কন্ডিশন, হয় যে বললাম যে আমি যদি ঘুম থেকে না উঠতে পারি তাহলে তো দেখা করা সম্ভব হচ্ছে না। তো দেখা করা সম্ভব না হলে কি হবে, যে দেখা করতে আসছিল সে ফেরত চলে যাবে, বা অন্য কোনো কিছু করবে, বাজারে যাবে, হাটে যাবে, বা অন্য কোথাও চলে যাবে। তো সে কি করবে বা আমি কি করব, তখন সেরকম একটা প্রোগ্রামের চিন্তা ভাবনা করবে যে যদি কন্ডিশন আমি তো উঠতেই পারলাম না, তাহলে না হয়ে গেল, কন্ডিশনটা রাইট হলো না। তো রাইট না হলে কোথায় যাবে, রাইট না হলে ইলস ইফে যাবে, ইলস ইফের কন্ডিশনে চলে যাবে। ইলস ইফ আমি লিখলাম যে ইলস ইফ, তারপরে যদি ওইটা না হয় তাহলে ইফ ইলস এর কন্ডিশনে যাবে। ইফ ইলস এর ভিতরেও কন্ডিশন থাকবে, এইখানেও কন্ডিশন থাকবে। এই কন্ডিশনটা যদি রাইট হয় তাহলে আমরা দ্বিতীয় ব্লকে যাব, দ্বিতীয় ব্লক তৈরি করবে। যদি এটা রাইট হয় তাহলে দ্বিতীয় ব্লক তৈরি করবে এবং এই কাজটা করবে। যদি এই কন্ডিশনটা রাইট হয় তাহলে এই ব্লকের ভিতরে ঢুকবে, এই ব্লকের ভিতরে ঢুকে এই কাজটা করবে। আচ্ছা, যদি রাইট না হয়, সাপোজ এটাও রাইট হলো না, এটাও রাইট না হলো, তাহলে কি করবে, তাহলে পরের ইলসিফে চলে যাবে, পরের ইলসিফে যে আবার কাজ করবে, পরের ইলসিফ। তাহলে এটা আমি লিখতে পারি যে এটা, আচ্ছা মূলত এটা 2 নম্বর ইলসিফ, আমি ধরে নিলাম যে এটা 2 নম্বর। আচ্ছা, এরকম 2 হতে পারে যে এটা 2 নম্বর ইলসিফে যাবে, 2 নম্বর ইলসিফে যাবে। আচ্ছা, 2 নম্বরটাও রাইট হলো না, তাহলে কত নম্বরে যাবে, 3 নম্বরে যাবে, 3 নম্বরও রাইট হলো না, 4 নম্বরে যাবে, 4 নম্বরও রাইট হলো না,
এরকম ভাবে কন্ডিশন চেক করতেই থাকবে। তো আমি এটা ধরে নিলাম 2 নম্বর না দিয়ে আমি দিলাম n সংখ্যক, অসংখ্য এরকম চেক করতে থাকবে, অসংখ্য বার চেক করতে থাকবে কন্ডিশন। তো আমি দিয়ে দিলাম n সংখ্যক বার, 2 না লিখে আমি অত বার না লিখে আমি দিলাম যে n সংখ্যক বার চেক করব। তো আচ্ছা, n সংখ্যক বার চেক করার পরেও যদি না হয় তাহলে কি করবে? তাহলে কোথায় যাবে? তাহলে যাবে হলো ইলসে চলে যাবে, একেবারে ইলসের কাছে যাবে, লাস্টে যাবে ইলসের কাছে। তো আমি এটাও কপি করে নিয়ে আসলাম, কপি করে এনে আমি ইফ কেটে দিই, এবার যাবে, আর কোনো কন্ডিশন থাকবে না, ইলসে চলে যাবে। হ্যাঁ, ইলসের ব্লক কাজ করবে তখন। তাহলে আমরা সিনট্যাক্সটা নিশ্চয়ই বুঝতে পারলাম। এখন চলো যে এইরকম একটা প্রোগ্রামের ফ্লো চার্ট কেমন হতে পারে। ফ্লো চার্টটা দেখো যে আমরা গত ক্লাসে আমরা ফ্লো চার্ট সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম। আজকে আমরা এই প্রোগ্রামটার জন্য কেমন ফ্লো চার্ট হতে পারে আমরা জাস্ট একটু দেখে নিই। যে দেখো যে প্রথমে ইফ থাকবে, ইফের কন্ডিশন থাকবে। তো কোনো কিছুর কন্ডিশন বোঝানোর জন্য এই ডায়মন্ড শেপের আমরা ব্যবহার করি, ফ্লো চার্টে ডায়মন্ড শেপ ব্যবহার করি। আচ্ছা, তো এর উপরে অবশ্যই ইনপুট আউটপুট থাকবে, তো সেটা আমরা গেলাম না, আমরা কন্ডিশন থেকে শুরু করলাম। এর উপরে ইনপুট আউটপুট দিতে হবে। তো যখন প্রোগ্রাম করব তখন আমরা ইনপুট আউটপুট দিব। এখন কন্ডিশনে চলে গেলাম। তো কন্ডিশনটা এরকম ভাবে, প্রথমে ইফের কন্ডিশন যদি হয়, যদি এটা হলো ইফ কন্ডিশন যদি এরকম হয় তাহলে এর 2টা রেজাল্ট আসবে। একটা রেজাল্ট হবে ইয়েস, একটা রেজাল্ট হবে ইয়েস, আমি লিখি ইয়েস, আর একটা রেজাল্ট হবে নো, আর একটা হবে নো। আচ্ছা, তো যদি ইয়েস হয় তাহলে আমরা এইরকম ইয়েস আমরা এইদিকে দেখাবো, আর হলো নো এইদিকে দেখাবো। যদি ইয়েস হয় তাহলে আমাদের কি হবে? বডিতে যাবে, তাই না? এই ব্লকে যাবে। যদি প্রোগ্রামটা রাইট হয় তাহলে এই ব্লকে যাবে। আচ্ছা, ভালো কথা। এরকম আমরা তাহলে একটা কাজ করবে, তাই না? তো একটা কিছু নির্ণয় করবে, এই বডিতে যাবে। তো আমরা বলে দিলাম যদি ইয়েস হয় তাহলে এই ব্লকে যাবে, ব্লক 1 তৈরি করবে। আচ্ছা, ব্লক 1 তৈরি করে ভালো। আর যদি কন্ডিশনটা রাইট না হয়, ওই যে আমি বললাম যদি আমি ঘুম থেকে না উঠতে পারি তাহলে কি করবে? তাহলে দেখো যে দ্বিতীয় এই সিফের কন্ডিশনে যাবে, এই কন্ডিশনে চলে আসবে, এই সিফের কন্ডিশনে চলে আসবে। তাহলে এটাও একটা কন্ডিশন, তাহলে এই কন্ডিশনটাও আমি লিখে দিই। আচ্ছা, দ্বিতীয় আরেকটা এরকম আরেকটা কন্ডিশন তৈরি হবে, এইটা দ্বিতীয় কন্ডিশনে যাবে। দ্বিতীয় কন্ডিশনটার নাম কি হবে? দ্বিতীয় কন্ডিশনের নাম হবে ইলস ইফ কন্ডিশন। শুধু আচ্ছা, এইটা ইলস ইফ কন্ডিশন, এই কন্ডিশনটার নাম ইলস ইফ কন্ডিশনে যাবে এবং ব্লক 2, এটা ব্লক 2 হবে। ব্লক 2 তে যাবে। ইলস ইফের কন্ডিশনে এরকম ইলস ইফের কন্ডিশনে আসবে। তো এটাও যদি রাইট না হয় তাহলে কি আবার ইলস ইফের কন্ডিশনে যাবে, আরো ইলস ইফের কন্ডিশন থাকতে পারে। তো সেই কন্ডিশনটা কেমন হতে পারে? n সংখ্যক কন্ডিশন হতে পারে, n সংখ্যক কন্ডিশন থাকতে পারে। তো আমি লিখে দিলাম এইটা হলো n সংখ্যক কন্ডিশন। n সংখ্যক কি থাকতে পারে? ইলস ইফ থাকতে পারে।
এই কন্ডিশন হলো না, এইটা রাইট হলো না, তখন কোথায় যাবে? এইটা রাইট না হলে এইটা রাইট না হলে এইটাতে আসবে, এটা রাইট না হলে এটা আসবে, এটা রাইট না হলে অসংখ্য ইলসিফ থাকতে পারে। আচ্ছা, আমি ধরে নিলাম n সংখ্যক আছে, n সংখ্যক রাইট হলো না, তখন কি করবে? তখন ইলসে চলে যাবে, লাস্টে ইলসে চলে যাবে। ইলসে যে ইলসের বডি কাজ করবে। কোনো কন্ডিশনে যদি রাইট না হয় তাহলে ইলসের ব্লক কাজ করবে। এই যে লাস্টে ইলসের ব্লক কাজ করবে, এই ব্লকটা কাজ করবে এবং প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো শেষ এখানে এরকম ইলসের বডি কাজ করে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আচ্ছা, তো যেটাই রাইট হবে সেইটাই তো কি হবে? যেটা রাইট হবে, ধরো ইফ এর কন্ডিশন রাইট হলো, তাহলে আর কোথাও যাবে না, নিচে যাবে না। নিচে না যে কি করবে? এইভাবে এসে প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে এসে প্রোগ্রাম এইখানে এসে শেষ করে দিবে। সাপোজ প্রথমটাই রাইট হয়ে গেল, প্রথমটাই কন্ডিশন মিলে গেল, তাহলে প্রথমটা শেষ করে দিবে। প্রথমটা রাইট হলো না, প্রথমটা রাইট হলো না, তখন অবশ্যই কি পরবর্তী স্টেপে চলে আসবে। পরবর্তী এসে যদি এইটা রাইট হয়, এইটা রাইট করবে এবং হলো এসে শেষ করে দিবে। এটাও রাইট হলো না, তখন এইটা চেক করবে, এইটা চেক করে এইটা যদি রাইট হয় তাহলে এই প্রোগ্রামটা প্রিন্ট করে শেষ করে দিবে। যদি লাস্ট পর্যন্ত কোনোটাই রাইট হলো না, তখন ইলসের ব্লক কাজ করবে। এই যে ইলসের ব্লক কাজ করবে এবং এইরকম আমরা সিনট্যাক্স করলাম। আচ্ছা, ভালো কথা। এখন আমরা মূল প্রোগ্রামে চলে যাব। আমরা এই প্রোগ্রামটা এখন তৈরি করব। আমরা একটা স্টেপ করে অ্যালগরিদম লিখবো, একটা স্টেপের ফ্লোচার্ট আঁকবো, একটা স্টেপের প্রোগ্রাম করব, যেন ভালোভাবে বুঝতে পারো তোমরা। তাহলে আমরা প্রথমে এই প্রোগ্রামটার জন্য আমরা একটা সফটওয়্যার তৈরি করব বা একটা প্রোগ্রাম তৈরি করব। তার জন্য আমি অ্যালগরিদম করছি। অ্যালগরিদম করার পরে একদম একটা একটা করে স্টেপ করব। তো প্রথমে আসো যে অ্যালগরিদম আমি লিখি, যে অ্যালগরিদম আমরা একটা দাগ দিয়ে নিলাম, একটা দাগ এরকম একটা দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নিয়ে আমরা শুরু করি যে এখানে আমরা করব কি অ্যালগরিদম। আচ্ছা, অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। আমরা প্রথমে দেখো যে আমাদের কি করতে হবে, আমাদের তিনটা সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা বড় সেই জন্য একটা প্রোগ্রাম তৈরি করব। তো আমরা কি করছি, আমরা বর্ণনামূলক সমাধান তৈরি করে নিচ্ছি যে সি প্রোগ্রামটা কেমন হবে। তো আমরা প্রথমে প্রথম ধাপে আমরা কি করব, শুরু করব, তাই না? প্রথম ধাপে শুরু করব। তো শুরু করি। তো শুরুর ইয়ে কেমন হবে বলো? শুরুর সিম্বল কেমন হয়? হ্যাঁ, শুরু এরকম ভাবে শুরু করলাম। আচ্ছা, তো এখন হলো শুরু। আমরা চলো সি প্রোগ্রাম লিখি। সি প্রোগ্রাম আমরা এইটা কেটে দিলাম। দেখো যে এটা আগের লেখা ছিল, আগের লেখাগুলি আমি কেটে দিলাম। আগের প্রোগ্রামটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে ওই জায়গাটাই আমরা করছি। তো শুরু এভাবেই শুরু করতে হবে, এভাবেই শুরু করতে হবে। দেখো এইভাবে শুরু করলাম, প্রোগ্রাম শুরু করলাম। তো আমরা জানি প্রথমে কি করছিলাম গত ক্লাসে, আগে ভেরিয়েবল গুলি আমাদের ডিক্লেয়ার করে নিতে হয় প্রথমে শুরুতেই। তো ভেরিয়েবল গুলি কি হবে, তিনটা সংখ্যা হবে। তিনটা সংখ্যা আমরা নিতে পারি কি, এ দিতে পারি, কমা দিলাম, এ নিতে পারি, তারপরে কমা দিলাম, বি নিতে পারি, তারপরে সি। এই তিনটা সংখ্যা ইউজার এই তিনটা সংখ্যার ভিতরে মান দিবে। তো এগুলি হলো ভেরিয়েবল, আমি প্রথমেই ডিক্লেয়ার করে নিতে হয়। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের কি দিতে হবে, আমাদের এখানে ওই যে এটা কি ইন টাইপের হবে না ফ্লোট টাইপের হবে সেটা বলে দিতে হবে। তো আমরা ইন টাইপের নিব। ইন বলতে পূর্ণ সংখ্যায় নিব,
ইউজারের কাছ থেকে এই তিনটা সংখ্যা আমরা পূর্ণ সংখ্যায় নিব, দশমিকে নিব না। যার কারণে আমি বলে দিলাম প্রথমে যে এবিসি হবে ইন্ট। তো আমি এই স্টেটমেন্ট শেষ করার জন্য সেমিকলন লাগবে, সেমিকলন দিয়ে দিলাম। আচ্ছা, তো শুরু এভাবে করলাম। এবার আসো, এটাই শুরু। আচ্ছা, তো এইটুকু আমি এইখানে দিয়ে দিলাম যে সি প্রোগ্রাম হলো এইটা, এইটুকু শুরু করলাম, ভালো কথা। এবার আসো কি করতে হবে, দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে আমরা কি করব, 2 নম্বর স্টেপ। ইনপুট হিসাবে এ বি সি এর মান গ্রহণ করি। তো এটা হলো দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে কি করতে হবে, দ্বিতীয় স্টেপে মান গ্রহণ করতে হবে, ইনপুট দিতে হবে। তো ইউজার আমার সফটওয়্যার যে ব্যবহার করবে সে এই তিনটা সংখ্যার মান দিবে। আচ্ছা, তাহলে ইনপুট নেওয়ার সিম্বল কি, আমরা ফ্লোচার্ট করি। ইনপুট নেওয়ার সিম্বল কি, ইনপুট নেওয়ার সিম্বল হলো, বলো কেউ একজন বলো, ইনপুট নেওয়ার সিম্বল নাম কি, শোনা যায়? রম্বস আকৃতি। রম্বস। ইনপুট কি রম্বস না সামান্তরিক? সামান্তরিক আকৃতি। হ্যাঁ, তো আমরা সামান্তরিক আঁকলাম। একটা সামান্তরিকের ভিতরে আমরা বলে দিব যে এবিসি এর মান গ্রহণ করি। তাহলে এটা হলো ফ্লোচার্ট। তো ফ্লোচার্ট হয়ে গেল। তো অবশ্যই অ্যারো দিয়ে বুঝাইতে হবে, অ্যারো দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের লিখতে হবে ইনপুট হিসাবে এটা লিখতে হবে, এবিসি এর মান গ্রহণ করি। দ্বিতীয় স্টেপ গেল ফ্লোচার্ট। ফ্লোচার্ট এখানে শুরু করি। তো দ্বিতীয় স্টেপে আমরা ইনপুট হিসাবে এবিসি এর মান গ্রহণ করব। তাহলে আমরা প্রোগ্রামে চলে যাই। প্রোগ্রামে তো কি ইনপুট নেওয়ার জন্য কি লিখতে হয়, প্রিন্টএফ করতে হয় না? আউটপুট দেখা ইনপুট নিতে হবে, তাই না? আউটপুট দেখাতে হবে আগে, যে প্রিন্টএফ বলে যে প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ। প্রিন্টএফে আমরা বলে দিব যে প্রিন্টএফে আমরা বলে দেব ইন্টার, ENTER, ইন্টার NEANY 3 ইন্টিজার নাম্বার, NUMBER। আমি দর্শক বলতে ইউজারদের আমি বলে দিলাম যে এখানে তোমরা তিনটা সংখ্যা দাও, সেমিকলন দিয়ে শেষ করে দিলাম। তো ইউজার কি করবে, তিনটা সংখ্যা দিবে, এটাকে আমরা ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার ফাংশন হলো স্ক্যানএফ, SCAN, স্ক্যানএফ। স্ক্যানএফে আমি বলে দিলাম যে স্ক্যানএফ গঠন করতে হবে। তো স্ক্যানএফও গঠন করতে হয় এরকম ভাবে। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখছিলাম স্ক্যানএফ গঠন করে একটা, তাই না? যে বেজ নিছিলাম, তারপরে হাইট নিছিলাম আলাদা আলাদা। আজকে তিনটা একসাথে একসাথেও নেওয়া যায়। তাহলে একসাথে নেওয়ার জন্য আমরা বলে দিই যে স্ক্যানএফে এ নিব, এর মান নিব, তারপরে কমা দিয়ে বি এর মান নিব, ইনপুট করব, তারপরে সি এর মান ইনপুট করব। তো এরকম সি এর মান ইনপুট করব। এই তিনটা, চারটা বা 100টাও একসাথে করে ইনপুট করা যায়, ইনপুট নেওয়া যায়।
গত ক্লাসে আমরা একটা একটা করে শিখছিলাম, আজকে 3টা সংখ্যা দিবে, একবারে দিবে, আমরা একবারে ইনপুট নিয়ে নিব। তো ইনপুট নেওয়ার জন্য সবার আগে অ্যাম্পারস্যান্ড চিহ্ন বা এন্ড চিহ্ন লাগবে। আমরা জানি ইনপুটের জন্য এরকম এন্ড চিহ্ন লাগে, এন্ড চিহ্ন লাগে এন্ড চিহ্ন দিয়ে দিলাম। তো 3টার একবারে আমরা ইনপুট দিব। আচ্ছা, এর ভিতরেও আমরা বলছিলাম যে এর ভিতরে কি দিতে হয়, ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয়, যে কোন ধরনের, এ কোন ধরনের হবে, বি কোন ধরনের হবে, সি কোন ধরনের হবে। তো এ হবে ইন্টিজার টাইপের, ইন্টিজার বলতে দশমিক টাইপের, দশমিক টাইপের যদি হয় তাহলে আমরা বলে দিব যে %d। আচ্ছা, মাইক্রোফোন বন্ধ রাখো তোমরা। আচ্ছা, %d কয়, %d এর জন্য, %d বি এর জন্য, %d সি এর জন্য, তিনটাই কি হবে, তিনটাই %d বলতে দশমিক টাইপের। তো বাইনারি টাইপের না, অক্টাল টাইপের না, অক্টাল টাইপের হলে %o হতো, ফ্লোট যদি হতো %f হতো। তো আমরা দশমিক টাইপের দিব, সেজন্য আমরা দিলাম %d। তো সেমিকলন দিয়ে শেষ করলাম। তো ইনপুট হিসাবে দেখো যে 3টা এরকম দিবে, আমরা ইনপুট দেওয়া হয়ে গেল। এইটা হলো দ্বিতীয় স্টেপ। আচ্ছা, দ্বিতীয় স্টেপ শেষ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা তৃতীয় স্টেপ করব। তৃতীয় স্টেপটাই কি করব, তৃতীয় স্টেপে আমরা এবার কন্ডিশন চেক করব। 3 নাম্বার স্টেপে আমরা কন্ডিশন চেক করব। কি কন্ডিশন চেক করব, যদি কি হয়, যদি এ, আমরা একটু এরকম দিয়ে দিই, যদি এ ইজ গ্রেটার, সরি, যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, এবং বলতে এন্ড, লজিক্যাল এন্ড, এটা লজিক্যাল এন্ড, এবং এ যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, এবং এ ইজ গ্রেটার দেন যদি সি হয়, তাহলে দেখো ভালো করে একটু লক্ষ্য করো, এ যদি বি এর থেকে বড় হয় এবং সি এর থেকেও যদি বড় হয়, তাহলে কি আমরা বলতে পারবো যে এ বড়? কেউ একজন বলো, হ্যালো। আচ্ছা, আমি এটা, তোমরা 3টা সংখ্যা ধরো, একটা সংখ্যা হলো এ, একটা বি আর একটা সি, ঠিক আছে? তো এই 3টা সংখ্যার ভিতরে আমি বললাম যে এ ইজ গ্রেটার দেন বি, তার মানে এ বি এর থেকে বড়। আবার বললাম যে এ সি এর থেকে বড়, তাহলে কি বলতে পারি যে এ সবার থেকে বড়? অবশ্যই বলতে পারি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কন্ডিশন দিয়ে দিলাম, এ যদি বি এর থেকে বড় হয় এবং সি এর থেকে বড় হয়, তাহলে আমরা কন্ডিশন লিখে দিতে পারি যে হ্যাঁ, বা কতে আমরা লিখে দিতে পারি, কতে আমরা লিখে দিতে পারি যে এ বড়, এ বড়, এ বড়, প্রিন্ট করি। যদি এটা হয়, তাহলে যদি এরকম হয়, যদি এ বি এর থেকে বড় হয় এবং সি এর থেকেও বড় হয়, তাহলে আমরা কতে বলে দিব যে এ বড়। তাহলে এর জন্য ফ্লোচার্টটা কেমন হবে, ওই যে আমরা বললাম যে কন্ডিশন লাগবে। যদি এরকম কন্ডিশন থাকে, যে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হলো এইটা, এই কন্ডিশনটা, যদি এরকম কন্ডিশন হয়, যদি কন্ডিশন, যদি কন্ডিশনটা এরকম হয়, তাহলে আমরা ইয়েসে বলে দিব যে হ্যাঁ, এ বড় আমরা প্রিন্ট করব।
তাহলে আমরা কি করব, প্রিন্ট করব এ বড়। তাহলে প্রিন্টএফ এর চিহ্ন কি রকম, প্রিন্টএফ এর চিহ্ন আমরা আবার আঁকি। এ বড় আমরা প্রিন্ট করব। যদি ইয়েস হয়, এই কন্ডিশনটা যদি রাইট হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব, যে এ বড়, এ বড় প্রিন্ট করব। আচ্ছা, এখানে অবশ্যই অ্যারো চিহ্ন হবে। এখানে অ্যারো চিহ্ন হবে। তাহলে আমরা যদি ইয়েস হয় তাহলে আমরা বলবো যে এ বড়। আর যদি নো হয়, যদি না, এই কন্ডিশনটা রাইট না, হ্যাঁ, তাহলে কি করব, খ আমরা যদি এই খতে আমরা বলে দিব যে যদি রাইট না হয় তাহলে খয়ে আমরা বলে দিব, খতে আমরা বলে দিব যে পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে যাই। তো যদি রাইট না হয় তাহলে আমরা পরের স্টেপে চলে যাব, নোতে চলে যাব। যদি রাইট না হয় তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপ কি হবে, পরবর্তী স্টেপ পরবর্তী স্টেপে আমরা চলে যাব। এখানে আমরা লিখব যে নো, এখানে লিখে দিব নো। নো। আচ্ছা, পরবর্তী স্টেপ আমরা আঁকছি পরে। এটা যদি ইয়েস হলো তো এরকম আমরা ইয়েস করব, এ কে বড় বলে প্রিন্ট করব। এখন আসো আমরা সি প্রোগ্রামটা লিখি। এইটা চতুর্থ স্টেপে আমরা পরে করছি। এবার আমরা সি প্রোগ্রামে চলে যাই। সি প্রোগ্রামে দেখো যে সি প্রোগ্রামে এবার কি করব, আমরা কন্ডিশন দিব ইফ। আমরা কন্ডিশন দিব ইফ। ইফের ভিতরে কন্ডিশন থাকবে, কি কন্ডিশন থাকবে, ইফের ভিতরে একটা কন্ডিশন থাকবে, এ ইজ গ্রেটার দেন বি হতে হবে, এবং এন্ড চিহ্ন থাকবে। আর একটা কন্ডিশন থাকবে কি, যে এ কি হবে, এ সি এর থেকেও বড় হতে হবে। যদি এই কন্ডিশনটা রাইট হয়, যদি এই কন্ডিশনটা রাইট হয় তাহলে আমরা বডিতে যাব। বডিতে বলতে প্রিন্ট করে দিব, PRINT, প্রিন্ট এফ, প্রিন্ট এফ করব যে LARGEST, লার্জেস্ট ভ্যালু, VALUES, লার্জেস্ট ভ্যালু, লার্জেস্ট ভ্যালু ইজ সমান সমান কি, লার্জেস্ট ভ্যালু হবে এ, কমা দিয়ে লিখতে হবে এ বড় আমরা প্রিন্ট করব, লার্জেস্ট ভ্যালু এ। তো এ কোন ধরনের, এ দেখো যে পার্সেন্ট ডি টাইপের, তো আমাকে এইখানেও বলে দিতে হবে এ হবে পার্সেন্ট ডি টাইপের। আচ্ছা, এখন এইখানে একটা \n দিব। এটার কারণ কি আমি পরে বলবো তোমাদের। এটা দিলাম, এটা হলো মোট কথা আমরা যে HTML এ ব্রেক ট্যাগ করছি পরের লাইনে প্রদর্শন করার জন্য, এটা সেই কাজ করে পরের লাইনে প্রদর্শন করার জন্য।
আচ্ছা, ভালো কথা, এটা আমরা কি করলাম, এইটা স্টেটমেন্ট শেষ করে দিলাম। আচ্ছা, তো আমরা ইফ ব্যবহার করলাম। ইফে যদি আমরা বলে দিলাম এ যদি বি এর থেকেও বড় হয়, এ যদি সি এর থেকেও বড় হয়, তাহলে আমরা বলে দিব যে এ বড়, এইটাই বড়। আচ্ছা, অন্যথায় আমরা, আচ্ছা এটা আমরা প্রিন্ট করি, এটা 3 নম্বর স্টেপ। আচ্ছা, 3 নম্বর স্টেপ হয়ে গেল। এবার 4 নম্বর স্টেপে দেখো, যদি আমরা কি এ কে যাচাই করলাম, এবার আসো বি কেও যাচাই করতে হবে। তাহলে বি কে কিভাবে যাচাই করব? একই রকম ভাবে যদি 4 নম্বর আমরা দিই, কে আসছে যাচ্ছে এখনো 4 নম্বর স্টেপটা কি হবে? একই রকম হবে। একই রকম বলতে যদি আমরা এটাই কপি করে নিই। আচ্ছা, এবার আমরা বলবো যে যদি বি বড় হয়, এবার বি কে চেক করব। বি ইজ গ্রেটার দেন এ হয়, বি ইজ গ্রেটার দেন এ হয়, এর থেকেও বড় যদি হয় বি, এন্ড চিহ্ন দিব দুইটা। আর বি যদি ইজ গ্রেটার দেন সি এর থেকেও বড় হয়, তাহলে আমরা বলে দিব যে বি বড়। এবার কন্ডিশনটা কি হবে? এইটা হবে না, এই কন্ডিশনটা হবে এইটা। যদি বি বড় হয় তাহলে আমরা বলে দিব যে বি বড় প্রিন্ট করি। এখানে আমরা বলে দেব যে বি বড় প্রিন্ট করি। আচ্ছা, তাহলে প্রচারটা কেমন হবে? প্রচারটা আগের মতোই হবে, এইটার মতোই হবে। দ্বিতীয় স্টেপ, যদি এবার আসো কি আমরা বি যদি কন্ডিশনটা কোনটা হয়, কন্ডিশনটা যদি এইটা হয়, যদি এই কন্ডিশনটা হয়, এবার আমরা কন্ডিশনটা কেটে দিচ্ছি, কেটে আমরা এই কন্ডিশনটা দিয়ে দিই যে কন্ডিশনটা যদি বি বড় হয় তাহলে আমরা বলে দিব যে বি বড় প্রিন্ট করি। তাহলে এটাও আমরা সি এর ভিতরে লিখে আসি, এই প্রোগ্রামে আমরা লিখে আসি। এবার আসো দিব কি ইলস ইফ, ইলস ইফে আবার কন্ডিশন থাকবে। ইফ ইলসে কন্ডিশন দিব, এটা আমি একটু কপি করে নিলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিই। আচ্ছা, এটা কারেকশন করে দিই। কারেকশন বলতে বি, এবার দিব বি কে চেক করব। বি যদি কার থেকে বড় হয়, বি যদি এর থেকেও বড় হয়, এবং বি যদি এর থেকেও বড় হতে হবে এবং সি এর থেকেও বড় হতে হবে, তাহলে আমরা কি প্রিন্টএফে বলে দিব যে, প্রিন্টএফটা আমি কপি করে আমি এখানে লিখে দিই যে প্রিন্টএফে আমরা বলে দিব, এবার বলে দিব যে এ বড় হবে না, এবার বড় হবে হলো বি। তাহলে প্রিন্টএফ করবে কি, বি কে বড় বলে প্রিন্ট করবে। তাহলে এইটাও আমরা নিয়ে যাই ওইখানে। এটা চতুর্থ স্টেপ। চতুর্থ স্টেপে দেখা যাচ্ছে প্রথমে কন্ডিশন ছিল, ইফে কন্ডিশন ছিল, তো এটা যদি রাইট না হয় তাহলে আমরা ইলসিফে যাব। ইলসিফে যে আমরা বি কে চেক করব, বিও যদি বড় না হয় তাহলে
আমরা কি করব, বি যদি বড় না হয় তাহলে আমরা সি কে চেক করব। 5 নম্বর স্টেপে আমরা সি কে চেক করব। এবার 5 নম্বর স্টেপে এসে একই রকম ভাবে আমরা সি কে চেক করব। এবার তো এটাই আমি কপি করে নিলাম। তো স্টেপটা হবে এটাও সেরকম একই রকম স্টেপ হবে। এবার সি কে আমরা, এটা হলো আচ্ছা 5 নম্বর স্টেপ, একটু বড়ই থাক এরকম। তাহলে এবার আমরা কন্ডিশন কি লিখবো? কন্ডিশন লিখি যে সি ইজ গ্রেটার দেন, কাকে কাকে চেক করবো বলো? এবার কেউ বলো, একজন বলো। সি যদি বড় হতে হয় তাহলে এবার কি করব? কেউ একজন বলো। আসো সবাই। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, সি যদি বড় হতে হয় তাহলে, হ্যাঁ, সি যদি বড় হতে হয় তাহলে কার কার থেকে বড় হতে হবে? এর থেকে বড় হতে হবে, বি এর থেকে বড় হতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সি যদি বড় হয় তাহলে আমরা লিখে দিই সি ইজ গ্রেটার দেন, এ থেকে বড় হতে হবে, এবং and সি ইজ গ্রেটার দেন বি হতে হবে। তাহলে এবার এই কন্ডিশনটা হতে হবে। তাহলে আমরা এই কন্ডিশনটা লিখে দিই 5 নম্বরে। এই কন্ডিশন লিখে দিই যে এই এবার হলো সি যদি বড় হতে হয় তাহলে এইটা হবে, আর হলো সি যদি বড় হয় তাহলে প্রিন্ট করবে সি, আর এইখানেও হবে সেটা। তাহলে এটা হবে যাবে। এবার সি যদি বড় হয় তাহলে এরকম ভাবে প্রিন্ট করবে। আচ্ছা, তো আমরা এটাও লিখে আসি। সিতে আমরা এটাও, সি যদি বড় হয় তাহলে আরেকটা এলসিপ লাগবে। তো আরেকটা এলসিপ আমরা লিখি। তো আমি লিখলাম না, এইটাই কপি করছি। এটাই কপি করে দেখো যে আমি আবার চেক করব এলসিপ দিয়ে যে সি বড় কিনা। তাহলে এবার কি হবে? এইখানে আমি কেটে দিলাম, এখানে লিখলাম সি কার থেকে বড় হতে হবে? এর থেকে বড় হতে হবে, এবং সি বি এর থেকে বড় হতে হবে, তাহলে আমরা প্রিন্ট করতে পারবো যে সি বড়। এখানে আমি কেটে সিল করে দিলাম, এখানে কেটে সিল করে দিলাম। আচ্ছা, তো এটা হলো কত নম্বর স্টেপ? এটা হলো 5 নম্বর স্টেপ। তো দুইটা দেখো যে ইলসিপ ব্যবহার করলাম, একটা ইফ ব্যবহার করলাম। আচ্ছা, তো এ কে চেক করা হলো, বি কে চেক করা হলো, সি কে চেক করা হলো। তো আর কি হতে পারে? একটু চিন্তা করে বলবা যে আর এ বড় হতে পারে, বি বড় হতে পারে, সি বড় হতে পারে, আর কি হতে পারে? তো যে কোনো একজন তো বড় হতেই পারে, আবার কি তিনজনাও বড় নাও হতে পারে। তিনজনা বড় না হলে কি হতে পারে? তিনজনা বড় না হলে তাহলে তিনজনা সমান হয়ে যাবে, তাই না? তিনজনা যদি বড় না হয় তাহলে কি হবে? তিনজনা সমান হবে। এছাড়া তো আর কোনো গতি নাই। গতি আছে? এছাড়া কোনো গতি আছে? হয় একজনকে বড় হতে হবে, না হয় তিনজনকেই সমান হতে হবে। তাহলে কন্ডিশনটা রাইট হবে না। তো ষষ্ঠ স্টেপে আমি বলে দিই যে ইলসে বলে দিব, 6 নম্বর স্টেপে আমরা বলে দিব
যে সমান সমান প্রদর্শন করি বা সমান প্রিন্ট করি, সমান প্রদর্শন করি। তো ষষ্ঠ স্টেপটা কি হবে? ষষ্ঠ স্টেপে আমরা প্রিন্ট করে দিব যে এটা সমান। আচ্ছা, আরেকবার আমি আঁকি। এটা প্রিন্ট করব কি যে সমান। তো প্রিন্ট করার জন্য প্রিন্টের চিহ্ন এইটা, কেউ তো একজন বড় হতেই হবে, তাই না? যদি বড় না হয়, তিনজনাই যদি বড় না হয়, তাহলে অবশ্যই তিনজনের সমান হবে। তাহলে আমি লাস্টে বলে দিচ্ছি যে সমান, এরা বড় না ছোটও না, সমান। 6 নম্বর স্টেপে। তো 6 নম্বর স্টেপে আমি বলে দিই যে সমান প্রদর্শন করি। আচ্ছা, বড় হলে বড় প্রিন্ট করে 5 নম্বর স্টেপটা দেখো, যদি বড় হয় তাহলে এখানে একটু ভুল আছে, এখানে হলো সি হবে, এখানে সি বড় প্রিন্ট করি। যদি তাও না হয় পরবর্তী স্টেপে যাই, পরবর্তী স্টেপ কি হবে? সমান প্রদর্শন করতে হবে। তো আমরা সি তে চলে গেলাম, সি প্রোগ্রামে চলে যাই। এটাও যদি না হয় তাহলে আমরা কি, সিও যদি বড় না হয় তাহলে আমরা কি করব? আমরা বলে দেব যে ইকুয়াল, এটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে আমরা বলে দিব, এবার ইলসে বলবো না, এবার আমরা লাস্টে ইলসে বলে দিব, শুধু ইলসে বলবো। এবার আর কোনো কন্ডিশন থাকবে না। এবার আমরা প্রিন্টএফে বলে দিব, সি কেও রাখবো না। তো প্রিন্টএফ আমরা কেটে দিলাম, প্রিন্টএফ কেটে দিয়ে আমরা বলে দিলাম যে অল VALUES values are equal EQUAL, এইটা আমি প্রিন্ট করে দিব। তো কয় নম্বর ধাপে এটা করব? 6 নম্বর ধাপে আমরা বলে দেব যে এইটা সমান, যেহেতু সবাই, কেউ বড় না, কেউ ছোট না, কেউ বড়, অবশ্যই কেউ যদি বড় হয় তাহলে কেউ ছোট হয়ে যাবে, তাহলে কেউ বড় না, কেউ ছোটও না, তাহলে এটা সমান। তো আমরা এটা ছয় নম্বর স্টেপে আমরা এটা বলে দেব, ইলসে বলে দেব। তো প্রোগ্রাম দেখো যে শেষ। এবার 7 নম্বর স্টেপে আমরা শেষ করে দিব। প্রোগ্রাম আমাদের শেষ, সবগুলিকে যাচাই করা হয়ে গেছে। শেষ করি। তাহলে শেষের সিম্বলটা কেমন হবে? শেষের সিম্বলটা হবে এইটা। হ্যাঁ, ডিম্বাকৃতি শেষের চিহ্ন। তাহলে আমরা দেখো যে সি প্রোগ্রাম শেষ করছি কিভাবে। সি প্রোগ্রামে যে রিটার্ন 0 লিখে শেষ করে দিচ্ছি। তো রিটার্ন 0 এটা লিখে আমরা শেষ করে দিব। কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এইখানে দিয়ে দিই। এই যে 7 নম্বর স্টেপে শেষ, রিটার্ন 0 লিখে শেষ করে দিলাম। আচ্ছা, তো এইগুলিতে সব অ্যারো হবে। এবার তো দেখো যে সব আমরা করে ফেললাম। এবার প্রোগ্রামটা আমরা রান করে আসি, দেখি যে আসলে বড় ছোট করতে পারে কিনা। এরকম ভাবে কি করলাম, অ্যালগরিদম করলাম, ফ্লোচার্ট আঁকলাম। আচ্ছা, ফ্লোচার্টে আরেকটা কাজ বাকি আছে, সেটা কি? শেষ তো সবাই করবে, ওই যে বললাম যে সবাইকেই শেষ করতে হবে। যদি এ বড় হয় তাহলে এ
এদিক দিয়ে এসে এ বড় প্রিন্ট করবে এবং শেষ করবে, বড় প্রিন্ট করবে এবং শেষ করবে। তো এই যে এ যদি বড় হয় তাহলে এ বড় প্রিন্ট করে প্রোগ্রামটা শেষ করে দিবে। তো এখানে শেষ করবে। আচ্ছা, এ চেক করার পরে দেখো যে এ বড় না, তাহলে কি করবে? বি কে চেক করবে। তাহলে বি চেক করার পরে বি যদি বড় হয়ে যায় তাহলে তো সি কে চেক করার আর কোনো প্রয়োজন নাই, তাহলে বি বড় প্রদর্শন করবে। তো বিও বড় না, তখন কি করবে? সি কে চেক করবে এবং সি যদি বড় হয় তাহলে সি কে প্রিন্ট করবে, সি কে প্রিন্ট করে এদিক দিয়ে এসে শেষ করে দিবে। আর সমান হলে সমান প্রিন্ট করে শেষ করে দিবে। তো এইটা হলো ফ্লো চার্ট, এটা সি প্রোগ্রাম, আর এটা হলো অ্যালগরিদম। তো আমরা অ্যালগরিদম করতে পারলাম, সি ফ্লো চার্টও আঁকতে পারলাম। এবার চলো সি প্রোগ্রামটা রান করে দেখি যে আসলেই পারে কিনা, সফটওয়্যারটা হলো কিনা। হ্যাঁ, আমরা এবার একটু দেখে আসি। তো যদি ভুল না থাকে তো হবে, আমরা রান করি, রান করে কম্পাইল করি, কম্পাইল করে রান করি। দেখো যে এখানে ভুল আছে, এখানে কোথায় ভুল আছে? এখানে আমরা দিইনি। দেখো যে কম্পাইল করে এটাকে বলে ডিবাগিং। বাগ বলে বলতে যে প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে তো সেইটাকে বলে বাগ। আর এই যে দেখো যে আমি কম্পাইল হলো না, কম্পাইল ইরর দেখালো। দেখো যে এই যে ইরর আসছে। তো এখানে কি ভুল আছে বলো, কেউ বলো কি ভুল আছে বলো, একজনা বলো। এই জায়গাটায় কি ভুল আছে? হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা আমি বলি যে ভুল আছে। দেখো যে এই যে ইনভাইটেড কমা দেওয়া হয়নি, এই যে ইনভাইটেড কমার ভিতরে নাই, ঠিক আছে? তো এটা প্রিন্টএফ এর ভিতরে যেটা প্রদর্শন করতে হবে সেটা অবশ্যই ইনভাইটেড কমার ভিতরে প্রদর্শন করতে হবে। তো এই লেখাটা ইনভাইটেড কমার ভিতরে থাকতে হবে। তো এটা আমি কাট করে নিলাম, কাট করে এই যে ইনভাইটেড কমার ভিতরে দিতে হবে, কাট করে পেস্ট করলাম। তো ইনভাইটেড কমা দিছিলাম না, যার কারণে কি কম্পাইল হলো না। এবার আসো আবার কম্পাইল করে দেখি, দেখো যে আর কোথাও ভুল আছে কিনা। যে নাই, আশা করা যায়। হ্যাঁ, দেখো যে কোনো ইরর নাই, ইরর জিরো, এই যে ইরর জিরো। আচ্ছা, তো এবার রান করি। আচ্ছা, দেখো যে আমাকে দেখাচ্ছে ইন্টার এনি 3 ইন্টিজার নাম্বার। তো আমি 3টা নাম্বার দিই। ধরো কারো বয়স দেখো যে 17, কারো বয়স 18, একটা স্পেস দিলাম, কারো বয়স 18, আর কারো বয়স হলো 26। তো এখানে বড় সংখ্যা কোনটা বলো? বড় সংখ্যা কোনটা কেউ বলো, একজন মাইক্রোফোন অন করে বলো। 26। 26, হ্যাঁ 26টা কি, এ বি না সি? অবশ্যই সি, তাই না? তাহলে এ কে চেক করবে, এ চেক করে এ কে যদি বড় না পায় বি কে চেক করবে, বি কে যদি বড় না পায় তাহলে সি প্রিন্ট করবে। তো দেখে সি প্রিন্ট করতে পারে নাকি, আমি ইন্টার দিলাম। দেখো যে লার্জ ভ্যালু ইজ 26 বলতে সি কে প্রিন্ট করছে। আচ্ছা, এবার দেখি এ কে প্রিন্ট করতে পারে কিনা। আমরা চলো রান করি, রান করে আমরা দিই যে এ হলো, এর বয়স হলো 15, আর বি এর বয়স হলো 12, আর হলো সি এর বয়স হলো 10। তাহলে কে বড় দেখি। দেখো যে এ বড়, হ্যাঁ এ হলো বড় বলে দিতে পারলো। এবার আবার বি কে আরেকবার চেক করি, রান করলাম, রান করে এ 15, বি 30, আর হলো সি কত 10। দেখি যে বি বড়, তো বি দেখো 30,
এবার আমরা দেখো যে ইকুয়াল ভ্যালু দিয়ে চেক করি, দেখি যে তিনটাই যদি কারেক্ট না হয়, তিনটাই কেউ বড় না কেউ ছোট না, তাহলে কি সবার বয়স 15, সবার বয়স 15, দেখি যে 15, তাহলে দেখো যে বলে দিচ্ছে অল ভ্যালু আর ইকুয়াল। তাহলে আমরা একটা সফটওয়্যার তৈরি করলাম বা একটা প্রোগ্রাম তৈরি করলাম, সে কি করতে পারছে, সে কোন সংখ্যাটা বড় সেটা নির্ণয় করতে পারছে। এখন আসলে কোন সংখ্যাটা ছোট সে কিভাবে নির্ণয় করবে? হ্যাঁ, আমরা বলছিলাম যে ছোট সংখ্যাও নির্ণয় করতে হবে। জাস্ট কি করতে হবে, যেখানে যেখানে এই যে প্রোগ্রামে ইজ গ্রেটার দেন আছে সেইখানে লেস দেন দিয়ে দিই, যেখানে যেখানে ইজ গ্রেটার দেন আছে সেইখানে সেখানে আমরা কি করব, লেস দেন দিয়ে দিলেই ছোট সংখ্যাটা নির্ণয় করতে পারবো। আমরা একটু দেখে নিই, যেহেতু এতক্ষণ ক্লাস করলাম এটাও দেখে নিই, দেখি সি কে ছোট প্রমাণ করতে পারে কিনা। যেখানে যেখানে তাহলে ইজ গ্রেটার দেন ছিল, আমরা কি করলাম, প্রোগ্রামটা কেটে আমরা সেখানে লেস দেন করে দিলাম। এবার দেখি ছোট সংখ্যা, কম্পাইল করতে হবে অবশ্যই, কম্পাইল করে আমরা রান করি। রান করে দেখি যে এবার ছোট সংখ্যা আমরা প্রমাণ করতে চাই যে কোনটা ছোট। 10 দিলাম, তারপরে 5 দিলাম, আর হলো 17 দিলাম। তো দেখি যে বি কে প্রিন্ট করার কথা, সবচেয়ে ছোট হলো বি। তো দেখো এখান থেকে অবশ্যই আমরা কেটে লার্জেস্ট না লিখে স্মল ভ্যালু লিখতে হবে, তাই না? তো লেখা তো লার্জেস্টই আছে, তাই না? আমরা তো লেখা চেঞ্জ করিনি, করছি? হ্যালো, কেউ বলো যে এটা কি স্মল করতে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা স্মল করে দিতে হবে। তাহলে তো দেখো যে ছোট সংখ্যা কিভাবে করতে হয়, বড় সংখ্যা কিভাবে করতে হয় তা আমরা পারবো এখন, তাই না? খোদা হাফেজ, ভালো থাকো।